Hello and welcome to the video lecture on chemistry of amino acids as outlined in the syllabus for the CC4 GE4 course. এখানে আমরা যে মলিকিউলগুলোকে নিয়ে আলোচনা করব সেটা আমাদের আগের আলোচনা করা অ্যামিনস এবং কার্বক্সিলিক অ্যাসিড দুটো ফাংশনাল গ্রুপকেই কন্টেন্ট করে, সেই জন্য তাদেরকে আমরা বলি অ্যামাইনো অ্যাসিড। এবং এখানে একটা অ্যামিনো গ্রুপ আছে আর একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপও আছে। অ্যামিনো অ্যাসিডরা আমাদের বডির মধ্যে যে প্রোটিন থাকে তার মোনোমেরিক ইউনিট, সেই অ্যামিনো অ্যাসিডগুলো একটু স্পেশাল, তাদেরকে আমরা বলে থাকি আলফা অ্যামাইনো অ্যাসিড। কারণ এই যে কার্বনটা, এটাকে বলা হয় আলফা কার্বন কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে, এবং সেখানেই অ্যামিন গ্রুপটা থাকে। এর বাইরেও কিন্তু অনেক অ্যামাইনো অ্যাসিড হতে পারে, যেমন প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড, যেটা কোয়ালিটেটিভ অর্গানিক অ্যানালিসিসে স্যাম্পল হিসেবে দেওয়া হয়। সেখানে অ্যারোমেটিক রিংয়ের একদিকে NH2 আর তার প্যারা পজিশনে CO2H গ্রুপ থাকে, which is also a component for the vitamin folic acid. অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে যখন আমরা আলফা অ্যামাইনো অ্যাসিডের কথা বলি, আমরা মোস্টলি এখানে সেটাকে নিয়েই কনসেন্ট্রেট করব। সিলেবাসে যতটুকুনি লেখা আছে ততটুকুনি। অ্যামাইনো অ্যাসিডের কেমিস্ট্রি বিরাট বড় কেমিস্ট্রি, পুরোটা নিয়ে আলোচনা করার স্কোপ আমাদের এখানে নেই। এই আলফা অ্যামাইনো অ্যাসিডরা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স দেখায়, সেটা হচ্ছে তারা জুইটার আয়নিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে এক্সিস্ট করে। Zwitterions ions, they are defined as overall electrically neutral molecules that contain oppositely charged groups, অর্থাৎ হাইব্রিড আয়ন বলা যেতে পারে, যেখানে এই NH2টা একটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে আর এই CO2H একটা প্রোটন ডোনেট করে, অর্থাৎ NH2টা বেস হিসেবে কাজ করে আর CO2Hটা অ্যাসিড হিসেবে কাজ করে। NH2টা NH3+ হয়ে যায় আর CO2Hটা CO2- হয়ে যায়। দিস ইজ দি মলিকিউল অফ অ্যালানিন which is written in the Zwitterionic form. যেটা বললাম যে আলফা অ্যামাইনো অ্যাসিডরা ইম্পর্টেন্ট বিকজ ইন biological systems they construct the vital polymer called peptides. Peptides are alpha amino acids that are joined into chains via amide bonds, also called the peptide bonds. একটা পেপটাইড বন্ড সেটা ডিরাইভ করা হয় একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিড আর আরেকটা অ্যামাইনো অ্যাসিডের NH2 এর মধ্যে থেকে ওয়াটারকে এলিমিনেট করে। অ্যাজ ইউ ক্যান সি, আমরা এখানে চারটে অ্যামাইনো অ্যাসিড ইউনিট লিখেছি, একটা ব্লু, একটা ম্যাজেন্টা, একটা পিঙ্ক, একটা গ্রিন। এদের প্রত্যেকের একটা করে CO2H গ্রুপ পাশেরটার NH2টার সাথে রিঅ্যাকশন করে এই অ্যামাইড বা পেপটাইড বন্ডটা তৈরি করেছে এবং সেখান থেকে ওয়াটার বেরিয়ে গেছে। তার মানে যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড ইউনিটের CO একদিকে রয়েছে আলফা কার্বনের, আরেকদিকে রয়েছে NH, সেই NHটা তার পাশের অ্যামাইনো অ্যাসিডের কার্বনিলের সঙ্গে যুক্ত, আর এই দিকের NHটা সেটা বা তার পাশের এই দিকের যে CO গ্রুপটা সেটা তার পাশের NH এর সঙ্গে যুক্ত রয়েছে। সো দ্যাটস দ্য পেপটাইড বন্ডস দ্যাট ইউ ক্যান see. Proteins are actually the very large peptides, and in some cases সেগুলো more than one peptide chain কে contain করে। The name protein is derived from the Greek word proteos, that means of first rank, which highlights the many crucial roles that peptides and proteins play in our body. These molecules are considered to be nature's chemical laboratory and are responsible for many critical functions for the biological system to operate properly or efficiently. এই লিভিং অর্গানিজমের মধ্যে যে সেল থাকে সেই সেলের রাইবোজোমে অ্যামাইনো অ্যাসিড ঢুকে সেখান থেকে প্রোটিন সিনথেসিস হয়, এবং সেই জন্য এই এই যে পেপটাইড তৈরি হয় বা প্রোটিন তৈরি হয় তার জন্য যে অ্যামাইনো অ্যাসিডগুলো লাগে সেরকম 20টা অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে আমরা দেখতে পাই। These amino acids which make protein are called proteogenic amino acid বা proteinogenic amino acid. তাদের বেসিক স্ট্রাকচারটা একই রকম, বাট দে ডিফার অনলি ইন দ্য গ্রুপ R which is attached to the আলফা কার্বন। এবং এদের এই সেন্টারটা কাইরাল হওয়ার জন্য একটা স্টিরিওকেমিস্ট্রি পসিবল। এইটা দুটো এনানশিওমেরিক ফর্মে এক্সিস্ট করতে পারে। ওয়ান অফ দেম উড বি R আইসোমার, দি আদার উড বি দি S আইসোমার। তবে RS নোমেনক্লেচারটা আমরা এখানে খুব একটা বেশি ইউজ করি না, সেখানে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে DL নোমেনক্লেচার ইউজ করি। এবং দেখা যায় যে আমাদের এই ইউনিভার্সে, আমাদের পৃথিবীতে অন্তত আমরা যে অ্যামাইনো অ্যাসিড দেখতে পাই সেটার একটা পার্টিকুলার কনফিগারেশন থাকে এবং সেটা হচ্ছে L কনফিগারেশন। L কনফিগারেশনে when you draw the amino acid in the Fisher projection formula, where you have placed the longest carbon chain vertically with the most oxidized carbon, that is the carboxylic carbon at the top, then you have your alpha carbon NH2টা left hand side appear করে, and people call it, after Fisher-Rozanoff convention, this is called the L configuration. As you will see in কার্বোহাইড্রেটরাও কাইরাল সেন্টার ক্যারি করে, তারা D কনফিগারেশনের। এবং আমাদের পৃথিবীতে যে অ্যামাইনো অ্যাসিড দেখতে পাওয়া যায়
সেটা ওভারওয়েলমিংলি মেজর কনফিগারেশন হচ্ছে এল কনফিগারেশন। এর আরএস নোমেনক্লেচার এর মধ্যে আমরা এখন যাচ্ছি না, বাট দিস ইজ দি এল কনফিগারেশন দ্যাট ইউ ক্যান সি। তো এরকম যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে এদের ডিফারেন্ট মানে ডিফারেন্ট ক্যারেক্টার্স থাকে, এবং তাদের এই যে আর গ্রুপটা এটা ভ্যারি করে। এর মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিড আছে যেখানে আর ইজ ইকুয়াল টু এইচ। যদি আর ইজ ইকুয়াল টু এইচ হয়ে যায় তাহলে বুঝতেই পারছো এই সেন্টারটাতে দুটো একই গ্রুপ চলে এলো, হুইচ মিনস দ্য কাইরালিটি উইল নাও ডিসঅ্যাপিয়ার, অ্যান্ড দ্যাটস বেসিক্যালি গ্লাইসিন। গ্লাইসিন হচ্ছে এমন একটা প্রোটিনোজেনিক অ্যামাইনো অ্যাসিড যেটা কিন্তু একাইরা। তাহলে তোমাকে কয়েকটা অ্যামাইনো অ্যাসিডের নাম বলে দিয়ে যদি বলা হয় যে তার মধ্যে কোনটা একাইরা, তা যদি সেখানে গ্লাইসিন থাকে তো অবভিয়াসলি তাহলে গ্লাইসিনটা কারেক্ট চয়েস হবে। এখানে আমরা যে এই যে ভাগ করেছি এই অ্যালকিল গ্রুপদের যে সাইড চেন এদেরকে যে ভাগ করেছি, এদেরকে ডিফারেন্ট ভাবে ভাগ করা যায়। তুমি ক্লাসিফাই করতে পারো এদের সাইড চেনের নেচারের উপরে। যদি সেটা হাইড্রোজেন কিংবা সিম্পল অ্যালকিল গ্রুপ হয়, লাইক একটা যদি একটা আইসোপ্রোপাইল হয়, বা যদি একটা আইসোবিউটাইল হয়, যদি এটা সেক বিউটাইল হয়, বা এই এই কম্পাউন্ডটা যেখানে একটা সাইক্লিক স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই অ্যামাইনো অ্যাসিডগুলোর মোটামুটি বিহেভিয়ার, কেমিক্যাল বিহেভিয়ার অনেকটা একরকম হয়, সেই জন্য তাদেরকে আমরা একটা সেকশনের মধ্যে রাখি। এটাকে আমরা বলি গ্লাইসিন। মিথাইল সাইড চেন হলে তাকে আমরা বলি অ্যালানিন, আইসোপ্রোপাইল সাইড চেন হলে বলি ভ্যালিন, আইসোবিউটাইল হলে বলি লিউসিন, এটাকে সেক বিউটাইল হলে বলি আইসোলিউসিন, এবং এই সাইক্লিক কম্পাউন্ডটাকে বলা হয় প্রোলিন। এদের প্রত্যেকের আলাদা আলাদা নাম রয়েছে, কিন্তু এত বড় বড় নাম সাধারণত ইউজ করা হয় না, 3 লেটার কোড ইউজ করা হয়। যদি অ্যারোমেটিক সাইড চেন থাকে, অ্যারোমেটিক সাইড চেনে আমরা দুটো জিনিস দেখতে পাই, একটা হচ্ছে ফিনাইলঅ্যালানিন, একটা হচ্ছে ট্রিপ্টোফ্যান, যাদের পিএইচই আর টিআরপি দিয়ে বলা হয়। এখানে একটা বেনজাইল গ্রুপ আছে, এখানে একটা ইন্ডোল সাইড চেন রয়েছে, যদিও এইগুলো তোমাদের লেভেলের পক্ষে হয়তো অত ইম্পর্টেন্ট নয়, বাট ইউ ক্যান সি দ্যাট দেয়ার আর অ্যারোমেটিক রিংস প্রেজেন্ট হিয়ার। Then there is something which has a hydroxyl group or a phenolic hydroxyl or alcoholic hydroxyl in the side chain. সেরকম 3 রকম হতে পারে। একটা সেরিন হতে পারে যেখানে CH2H গ্রুপ আছে, একটা হাইড্রক্সিমিথাইল গ্রুপ আছে, একটা থ্রিওনিন হতে পারে। থ্রিওনিনের আবার বৈশিষ্ট্য হচ্ছে আলফা কার্বনটার সাথে সাথে তার পাশে যে বিটা কার্বন আছে, দ্যাটস অলসো কাইরাল। দেয়ারফর দিস ইজ এল কনফিগারেশন, বাট OH-টা আর NH2-টা এটা উল্টো দিকে থাকবে ফিশার প্রজেকশনে। আর টাইরোসিনটা অনেকটা এর মতো দেখতে, ফিনাইলঅ্যালানিনের মতো দেখতে, এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট যে এখানটা একটা OH রয়েছে। তো ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন এদের প্রত্যেকের কিন্তু অ্যারোমেটিক সাইড চেন রয়েছে, যেগুলো অন্যগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। যদিও টাইরোসিনকে আমরা এখানে এই ক্লাসের মধ্যে না রেখে হাইড্রক্সিল রিলেটেড ক্লাসের মধ্যে রেখেছি। সালফার কন্টেইনিং ফাংশনাল গ্রুপ বা সাইড চেন সেটা দুটো হয়, একটা হচ্ছে সিস্টিন, একটা হচ্ছে মেথিওনাইন। এই সিস্টিনটা আবার একমাত্র আলফা কার্বনে আর কনফিগারেশন দেখায়, কিন্তু সেটা তো আরএস নোমেনক্লেচারের ব্যাপার। মেথিওনাইনের ক্ষেত্রে একটা CH2 SME এই গ্রুপটা আমরা দেখতে পাই। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে হিস্টিডিন। হিস্টিডিনের ক্ষেত্রে একটা ইমিডাজোল রিং দেখতে পাওয়া যায়। লাইসিনের ক্ষেত্রে একটা অ্যাডিশনাল NH2 গ্রুপ রয়েছে, আর আর্জিনিনের ক্ষেত্রে আমরা একটা গুয়ানিডিন মোইটি দেখতে পাই। এক্ষেত্রে এই NH2টাকে বাদ দিলেও মলিকিউলের ভেতরে অন্য জায়গায় নাইট্রোজেন রয়েছে, যেখানে লোন পেয়ার অফ ইলেকট্রনস অ্যাভেলেবেল আছে, এবং সেখানে কিন্তু প্রোটনেশন পসিবল। ঠিক তেমনই সাইড চেনের মধ্যে তুমি অ্যাডিশনাল কার্বক্সিলিক অ্যাসিডও পেতে পারো। যদি কার্বক্সিলিক অ্যাসিড পাও তাহলে সেটার দুটো ভ্যারিয়েশন হয়, একটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড CH2CO2H, আর একটা হচ্ছে তার করেসপন্ডিং হায়ার হোমোলগ CH2CH2CO2H, দ্যাট ইজ গ্লুটামিক অ্যাসিড। এবং এদের অ্যামাইডগুলোকেও আমরা জেনারেলি এদের সাথেই ক্লাসিফাই করি। অ্যাসপার্টিক অ্যাসিডের অ্যামাইডটা হচ্ছে অ্যাসপারাজিন, যেখানে COH এর বদলে CONH2 আছে, আর গ্লুটামিক অ্যাসিডে আছে গ্লুটামিন, যেখানে CH2CH2COH এর বদলে CH2CH2CONH2 আছে। এখানে আমি একটা ডায়াগ্রাম দেখিয়েছি, যে ডায়াগ্রামে কতগুলো কালার কোডিং করা হয়েছে, এবং এখানে কতগুলো সিঙ্গেল লেটার দেওয়া আছে। এই সিঙ্গেল লেটারগুলো হচ্ছে সিঙ্গেল লেটার কোড ফর দ্য অ্যামাইনো অ্যাসিডস। দিস আর নট ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। You may remember the names of these amino acids a little bit, কয়েকটা ইম্পর্টেন্ট, যেরকম গ্লাইসিনটা ইম্পর্টেন্ট, যেরকম সিস্টিনটা ইম্পর্টেন্ট, যেরকম ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন এইগুলো ইম্পর্টেন্ট, লাইসিন, আর্জিনিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড এইগুলো ইম্পর্টেন্ট, কারণ এখানে কিছু এমন জিনিস দেখতে পাওয়া যায় যেগুলো অ্যাসিড বেস প্রপার্টিগুলোকে এফেক্ট করে। তো এদেরকে ডিফারেন্ট ভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। এই কালার কোডিংটা করা হয়েছে ওদের ওই প্রপার্টি দিয়ে, যে এই যে অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিড এরা অ্যাসিডিক ইন নেচার। যখন তুমি ট্রিপ্টোফ্যান, টাইরোসিন নিয়েছো, যখন তুমি ট্রিপ্টোফ্যান আর ফিনাইলঅ্যালানিন নিয়েছো, তখন তারা অ্যারোম্যাটিক ইন নেচার। যখন তুমি আর্জিনিন আর লাইসিন নিয়েছো, তখন তারা বেসিক ইন নেচার। এই অ্যালিফ্যাটিক সাইড চেনগুলোকে একটা দিকে রাখা হয়েছে, যেগুলো হাইড্রোজেন বন্ডিং করতে পারে, যেমন OH কিংবা NH2 থাকলে পোলার
সাইড চেন, তাদেরকে আমরা একটা জায়গায় রেখেছি। সালফার কন্টেনিং গ্রুপ দুটো মেথিওনাইন আর সিস্টিন, তাদেরকে এক জায়গায় রেখেছি। এবং গ্লাইসিন আর প্রোলিন এই দুটোকে আমরা একসাথে রাখি, কারণ গ্লাইসিন এক্সট্রিমলি ফ্লেক্সিবল, whereas প্রোলিন বিং অর সাইক্লিক স্ট্রাকচার ইজ ভেরি ভেরি আনফ্লেক্সিবল। তো এইবার যখন আমরা পেপটাইড বানাবো, তখন একটা অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে পেপটাইড বন্ড দিয়ে জুড়তে হবে। তো দুটো আমরা এখানে একটা ডাইমার দেখিয়েছি, একটা ডাইপেপটাইড, যেখানে একটা গ্লাইসিন ইউনিট আর একটা অ্যালানিন ইউনিট তারা নিজেদের মধ্যে জুড়ে এই জিনিসটা তৈরি করেছে। এই এদের যে নাম্বারিং নোমেনক্লেচারটা করা হবে, লেখাটা এইভাবে হয় যে তোমার লেফট হ্যান্ড সাইডে ফ্রি NH2টা থাকে আর রাইট হ্যান্ড সাইডে কার্বক্সিলিক গ্রুপটা থাকে। দ্যাটস দ্য C টার্মিনাল অফ দি অ্যামাইনো অ্যাসিড, and that is the N terminal of the of the peptide. This is the C terminal of the peptide, and এইটার ডেরিভেটিভ হিসেবে আমরা এই নোমেনক্লেচারটা করি। অর্থাৎ এটা হচ্ছে প্যারেন্ট কম্পাউন্ড হচ্ছে গ্লাইসিন, তার অ্যালানিন ডেরিভেটিভ, তাহলে সেই জন্য নাম দেওয়া হয়েছে অ্যালানাইল গ্লাইসিন, বা ছোট করে বলা হয় অ্যালাগ্লাই। এত বড় নাম সাধারণত ইউজ করা হয় না। যদি আমরা ট্রাইপেপটাইড ভাবি, যেখানে এইদিকে আমরা আরেকটা ফিনাইল অ্যালানিন যোগ করেছি, তো ফিনাইল অ্যালানিনের ডেরিভেটিভ হিসেবে আমরা এটাকে বলবো অ্যালানাইল, কারণ ফার্স্ট রেসিডিউ এন টার্মিনাসে হচ্ছে অ্যালানিন, তারপরে হচ্ছে গ্লাইসিন, অতএব অ্যালানাইল গ্লাইসিনাইল ফিনাইল অ্যালানিন। এত বড় নাম বলা সম্ভব নয়। অ্যালাগ্লাইফি, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে এন টার্মিনাস আর এই জায়গাটা হচ্ছে সি টার্মিনাস, এইরকম ভাবে বলা হয়। যেহেতু পেপটাইড সিকোয়েন্সটা ডিরেকশনাল, তুমি যদি নন প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স নাও, অর্থাৎ লেফট টু রাইট, রাইট টু লেফট পড়লে যদি একরকম না হয়, তাহলে তারা কমপ্লিটলি ডিফারেন্ট। যদি তুমি মলিকিউলগুলোর সিকোয়েন্সটাকে উল্টে দাও, অর্থাৎ যদি তুমি অ্যালানাইল গ্লাইসিন নাও, অ্যালাগ্লাই, যেখানে এন টার্মিনাস হচ্ছে অ্যালানিন আর সি টার্মিনাস হচ্ছে গ্লাইসিন, এবং তারপরে যদি আরেকটা ডাইপেপটাইডের কথা ভাবো, যেখানে এন টার্মিনাসটা হচ্ছে গ্লাইসিন আর সি টার্মিনাসটা হচ্ছে অ্যালানিন, তাহলে এই দুটো মলিকিউল কিন্তু জাস্ট কনস্টিটিউশনাল আইসোমার। therefore they are non-palindromic sequence, এরা আইসোমার কিন্তু নন কনস্টিটিউশনাল, they are constitutional isomer, they are not stereo isomers. on the other hand, যদি মানে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স নিই, তাহলে ব্যাপারটা বেসিক্যালি সেম হয়ে যাবে, কারণ অ্যালানাইল গ্লাইসিনাইল অ্যালানিন অর্থাৎ অ্যালাগ্লাই অ্যালা, দ্যাটস অলসো সিমিলার টু, তুমি যদি এইদিকে একটা অ্যালানিন নিয়ে এইদিকে আরেকটা অ্যালানিন নাও, তাহলে that's a palindromic sequence, which means this is a homomorph of that one, whereas that one is not a homomorph, neither is a stereoisomer of that one, it's just a constitutional isomer. এবার যেটা আমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে অ্যাসিড বেস প্রপার্টি, বিকজ দে ক্যান এক্সিস্ট ইন জুইটারানিক ফর্মস and hybrid ions where the amino group abstracts the proton and the carboxylic acid group gives up the proton. They can exist as a zwitteranic structure, and the zwitteranic structure gives it some peculiar property. Peculiar property মানে ধরো অ্যামিনো অ্যাসিডদের তাদের মেল্টিং পয়েন্ট স্ট্রাকচারালি অ্যানালগাস কম্পাউন্ডের থেকে অনেক হাই হয়। যেমন যদি আমরা এন বেনজয়েল গ্লাইসিন নিই, হিপিউরিক অ্যাসিড, যেখানে এই NH এর ওপরে আমরা একটা বেনজয়েল গ্রুপ দিয়ে দিয়েছি এবং তার ফলে ওর বেসিসিটি কমে গেছে, বিকজ উই নো দ্যাট দি introduction of electron withdrawing group will reduce the basicity and the lone pair will be delocalized here. As a result, এই জিনিসের কিন্তু জুইটারানিক ফর্মে স্ট্রাকচারে এক্সিস্ট করাটা নট পসিবল, কারণ জুইটারানিক ফর্মে এক্সিস্ট করতে গেলে NH2টাকে ফ্রি থাকতে হয়, তার উপরে লোন পেয়ারটাকে অ্যাভেলেবল থাকতে হয় ফর প্রোটনেশন। গ্লাইসিনামাইড, যেখানে এখানে OH-টা নেই, তার ফলে এখানে এইটার CO2 মাইনাস হিসেবে থাকার কোনো পসিবিলিটি নেই। এই দুটো মলিকিউলের মেল্টিং পয়েন্ট, তার তুলনায় গ্লাইসিন, যেটা নাকি এদের দুজনের থেকেই মলিকুলার ওয়েটটা ছোট, তার মেল্টিং পয়েন্ট কম হওয়ার কথা ছিল, কিন্তু মেল্টিং পয়েন্ট অনেক বেশি। এটা প্রমাণ করে যে দেয়ার ইজ অ্যাট্রাকটিভ ইন্টারমলিকুলার ফোর্স which can be explained if you consider that glycine does not exist as only NH2CO2H group, but in an ionic form, যেখানে প্লাস মাইনাস চার্জ সেপারেশন আছে, which results in higher intermolecular force of attraction. যেহেতু এটা আয়নিক ইন নেচার, তাহলে তারা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট সাচ অ্যাজ ইথার, এখানে নন পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট বা এই ধরনের সলভেন্টে তারা জেনারেলি ডিজলভ হয় না। অন দি আদার হ্যান্ড, মোস্ট অ্যামিনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিডস দে আর সলিবল ইন ইথার। তো অ্যামিন কার্বক্সিলিক অ্যাসিড তারা ইন্ডিভিজুয়ালি সলিবল হলেও অ্যামিনো অ্যাসিডরা সলিবল হচ্ছে না। অন দি আদার হ্যান্ড, যেহেতু আয়নিক স্ট্রাকচার রয়েছে, তাই পোলার সলভেন্ট ওয়াটারে, যেখানে প্রোটিক সলভেন্ট, সেখানে তারা খুব ভালো সলিবল হয়ে যায়। চার্জ সেপারেশন হলে ডাইপোল মোমেন্ট বেড়ে যাবে, তার ফলে প্রোপিওনিক অ্যাসিড, এন-বিউটাইল-অ্যামিন, যাদের মলিকুলার ডাইমেনশন অনেকটা গ্লাইসিনের মতোই, তাদের ডাইপোল মোমেন্টের তুলনায় গ্লাইসিনের ডাইপোল মোমেন্ট অস্বাভাবিক রকমের বেশি, 10 টাইমস ডাইপোল মোমেন্ট শো করে। সো অল দিস ফ্যাক্টস কালমিনেট ইন্টু ওয়ান থিং, যে এরা আমাদের এই মলিকিউলগুলো সাধারণ আর পাঁচটা মলিকিউলের মতো নয়, এদের মধ্যে চার্জ সেপারেশন ইত্যাদি রয়েছে। এবং এখানে আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে যদি পেপটাইড নাও,
আমরা এখানে একটা ডাইপেপটাইড নিয়েছি which is representative of all the peptides, কারণ এর মাঝখানে আরো অনেক অ্যামাইনো অ্যাসিড সাইড চেন থাকতে পারে। তো তারাও কিন্তু তাদের ফ্রি অ্যামিনো এন্ডটাকে NH3+ আর ফ্রি কার্বক্সিলিক এন্ডটাকে CO2- করে জুইটারানিক ফর্মে থাকবে। এবার আমরা এর অ্যাসিড বেস ইকুইলিব্রিয়ামটা দেখার একটু চেষ্টা করি। যদি আমরা অ্যামাইনো অ্যাসিডটাকে নিই এইভাবে, যেখানে একটা জুইটারান ফর্মে আছে, তো তখন সে যদি প্রোটনেশন ইকুইলিব্রিয়ামে পার্টিসিপেট করে, তাহলে এই গ্রুপটা বেসিক গ্রুপ হিসেবে কাজ করবে, অ্যান্ড দিস ইজ দি কনজুগেট অ্যাসিড অফ দি আলফা অ্যামাইনো অ্যাসিড। দেয়ারফর এর যে পিকে ভ্যালু, সেইটা যদি আমরা দেখি, তাহলে এর বেসিসিটি সম্বন্ধে আমরা একটা আইডিয়া পেয়ে যাব। আমাদের পিকে ভ্যালু আমরা জানি যত ছোট হয় তত অ্যাসিডিটি বেশি হয়। তার মানে এই যদি আমরা একটা কনজুগেট অ্যাসিড নিই অ্যালানিনের, তার পিকে ভ্যালু হচ্ছে 2.35, whereas অ্যাসিডিক অ্যাসিড তার পিকে ভ্যালু হচ্ছে 4.80। তার মানে এইটা স্ট্রঙ্গার অ্যাসিড, এইটা উইকার অ্যাসিড, হুইচ গোজ টু শো যে তার মানে এই জিনিসটা ইজ আ উইকার বেস কম্পেয়ার টু এই কনজুগেট বেসটা। দ্যাট ইজ বিকজ পিকে যত ছোট হবে অ্যাসিড স্ট্রেংথ তত বাড়বে, যত অ্যাসিড স্ট্রং হবে তার কনজুগেট বেস তত উইক হবে। দিস উই নো। Therefore, we have a minus I effect of this NH3+ group, which is taking away the electron density from the CO2-, and therefore air protonation tendency কিন্তু কম হবে, because protonation will require donation of electron from this carboxylate to the proton, but this NH3+, যার নাকি electron withdrawing minus I effect আছে, সেই electron density-টাকে নিজের দিকে টেনে নিচ্ছে, তার ফলে ডোনেশনটা কমে যাচ্ছে। উল্টে এখানে তুমি মিথাইলের প্লাস আই এফেক্ট, ইলেকট্রন ডোনেশন এফেক্ট দেখতে পাচ্ছ, যেটা এর প্রোটনেশনকে ইনফ্যাক্ট ফেভারেবল করে তুলছে। যদি এটা এই রিজনিংটা যদি সত্যি হয়, তাহলে আমার কাছে যদি দুটো CO2H গ্রুপ থাকে, একটার কাছে যদি NH3+ থাকে, আরেকটার থেকে NH3+টা যদি দূরে থাকে, তো আমরা জানি NH3+ মাইনাস আই এফেক্ট দেখায় এবং ইন্ডাকটিভ এফেক্ট ডিস্টেন্সের সাথে ফল করে। তাহলে ওই NH3+টা যে CO2H এর কাছে থাকবে তার অ্যাসিডিটি বেশি হবে, এবং যে CO2H এর থেকে দূরে থাকবে তার অ্যাসিডিটি কম হবে। অর্থাৎ পিকে ভ্যালু অফ দিস ব্লু CO2H, which is closer to the NH3+, that should be lower compared to the magenta colored CO2H, and that's exactly what we see. এর পিকে ভ্যালু 1.99, এর পিকে ভ্যালু হচ্ছে 3.90। তাই এখানে যদি মাইনাস চার্জ দাও, এখানে যদি মাইনাস চার্জ দাও, তো মাইনাস চার্জ এখানে অনেক বেশি ডিলোকালাইজ থাকবে এবং এখানে প্রোটনেশন উইকার হবে, তার মানে উইকার বেস হলো, তার মানে করসপন্ডিং অ্যাসিডটা স্ট্রঙ্গার হবে, অর্থাৎ পিকে ভ্যালু কম হবে। সিমিলারলি ইউ ক্যান সি ফর দি কনজুগেট অ্যাসিড অফ গ্লুটামিক অ্যাসিড, যেখানে এই CO2H-টা আরো দূরে চলে গেছে NH3 থেকে, NH3+ থেকে, এবং তার ফলে তার পিকে ভ্যালু আরো বেড়ে গেছে, তার মানে অ্যাসিডিটি কমে গেছে, বেসিসিটি করসপন্ডিং কনজুগেট বেসে বেসিসিটি বেড়েছে। এবার যদি অ্যাসিডিটি অফ আলফা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে কল্পনা করতে হয়, তাহলে আমাকে এই অ্যাসিড এইটাকে ধরতে হবে, কারণ এটা জুইটারানিক ফর্মে থাকে। দিস NH3+ ইজ গিভিং আপ দি প্রোটন টু গিভ ইউ দি NH2, অ্যান্ড তাহলে এর পিকে ভ্যালু নিয়েই আমরা কনসার্ন থাকবো। ইফ ইউ লুক এট দি পিকে ভ্যালু, sorry for this disturbance, having some problem with the throat. The alanine pK value, zwitteratic form তার alanine pK value হচ্ছে 9.87, whereas conjugate acid of ethylamine is 10.81। তার মানে এইটা হচ্ছে স্ট্রঙ্গার অ্যাসিড, এইটা হচ্ছে উইকার অ্যাসিড। এখন প্রশ্ন হলো যে অ্যালানিন মোর অ্যাসিডিক হলো, বাট দ্যাট ইজ কাইন্ড অফ আনইউজুয়াল। তার কারণ এইখানে এই যে CO2- গ্রুপটা আছে, এই CO2- এর না অ্যাকচুয়ালি একটা প্লাস আই এফেক্ট আছে। প্লাস আই মানে হচ্ছে ইলেকট্রন রিলিজিং এফেক্ট। এবার ইলেকট্রন রিলিজিং এফেক্ট থাকলে বেসিসিটি বেড়ে যায়, অ্যাসিডিটি কমে যাওয়ার কথা। তাহলে ইলেকট্রন রিলিজিং এফেক্ট আছে কিন্তু অ্যাসিডিটি কিন্তু কমে যাওয়ার বদলে অ্যাসিডিটি বেড়েছে, যেটা পিকে ভ্যালুটা কম সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটাকে ওই ইলেকট্রনিক এফেক্ট দিয়ে ব্যাখ্যা করা যাবে না, এটাকে ব্যাখ্যা করতে গেলে আমাকে সলভেশনের দিকে যেতে হবে। সলভেশনের দিকে দেখতে গেলে ধরো এইখানে একটা মলিকিউল আমরা নিয়েছি, এই জিনিসটা বেসিক্যালি এটা একটা জুইটার আয়ন, যেখানে প্লাস মাইনাস চার্জ সেপারেশন হয়েছে। এবার চার্জ সেপারেশন হলে তোমার মনে হতে পারে যে এই বস্তুটা তাহলে ওয়াটার মিডিয়ামে খুব ভালো সলিবল হবে, এবং জেনারেলি সেটা হয়ে থাকে। যদি তুমি সাপোজ এই ধরনের কিছু নাও, যেটা আমরা দেখালাম, যে এই ধরনের কোনো মলিকিউল বা এই ধরনের কোনো মলিকিউল, জাস্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যামিন, যেখানে আদৌ কোনো চার্জ নেই, সেই রেসপেক্টে এটার সলিবিলিটি বেটার। বাট যদি এইটার সঙ্গে এইটার সলিবিলিটি তুলনা করো, তাহলে সেটা কিন্তু মোটেও ভালো হবে না। এইখানটা অ্যালানিন মানে এই আরটা অবভিয়াসলি CH3, সেখানে অল্প একটু হাইড্রোফোবিক এফেক্টের গল্প আছে, কিন্তু সেই জিনিসটাকে আমরা রিজনেবলি নেগলেক্ট করতে পারি। আর যেটা মেন প্রবলেম হবে এর সলিবিলিটির ক্ষেত্রে মেন প্রবলেম হবে যে সলভেন্ট মলিকিউল যখন এই প্লাস পোলটাকে সলভেট করতে এগিয়ে আসবে, তখন তার যে নেগেটিভ এন্ড অফ দ্য ডাইপোল সেটা ক্লোজ থাকবে প্লাসের সঙ্গে। সেটা এই দিক থেকে আসতে পারে, এই দিক থেকে আসতে পারে, কোনো অসুবিধা নেই। যখন নেগেটিভ এন্ড অফ দ্য
dipole has to be, or the negative end of the Zwitter ion has to be solvated, তখন সলভেন্ট এমনভাবে অ্যাপ্রোচ করবে যে তার পজিটিভ এন্ডটা যেন ওই নেগেটিভ পোলের কাছাকাছি থাকে। তো এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে, কোনো অসুবিধা নেই, এদেরকে নিয়ে কার কোনো সমস্যা নেই। কিন্তু যখন এইরকম ভাবে আসছে, অর্থাৎ এই সি বা ডি ওরিয়েন্টেশনে আসছে, দি পজিটিভ এন্ড অফ দ্য ডাইপোল দ্যাট ইজ ইন্টারাক্টিং favorably with the negative end of the Zwitter ion, but this is where a repulsion takes place, because this is plus, that is plus as well. Similarly, this is negative, this is positive, so attraction, this is negative, this is negative, so there is a repulsion. তার ফলে যদি সিম্পল একটা প্লাস চার্জকে তুমি এখানে রাখতে বা সিম্পল একটা মাইনাস চার্জকে এখানে রাখতে, তাহলে সলভেন্টগুলো যতটা এফিসিয়েন্টলি ওদেরকে সলভেট করতে পারতো, জুইটার আয়নকে ততটা সলভেট করতে পারে না, বিকজ প্লাস এন্ডের সলভেশন মাইনাস এন্ড দিয়ে হিন্ডার্ড হয়, মাইনাস এন্ডের সলভেশন প্লাস এন্ড দিয়ে হিন্ডার্ড হয়। আর সলভেশন যদি কমে যায় তাহলে এই জিনিস মিডিয়ামে তৈরি হওয়ার টেন্ডেন্সিও কমে যাবে, তার ফলে এর কিন্তু অ্যাসিডিটি the solvation becomes less efficient, and therefore the acidity and the basically the acidity property is impacted. এবং এটা যদি সত্যি হয় তাহলে এই প্লাস মাইনাস চার্জ যত সেপারেশন যত বাড়বে, তত এই মাইনাস চার্জের এফেক্ট অন দিস প্লাস চার্জ উইল ডিক্রিজ। আমরা যদি সে ফর এক্সাম্পল লাইসিনের যদি দুটো NH3 কে আমরা দুটো NH2 কে আমরা এক্সট্রিমলি সরি দুটো লাইসিনের দুটো NH2 কে যদি আমরা প্রোটনেটেড অবস্থায় নিয়ে থাকি, তাহলে একটা NH3 প্লাস যেটা নাকি CO2 মাইনাসের কাছে আছে তার পিকে হচ্ছে 9.0, আর যেটা NH3 প্লাস যেটা CO2 মাইনাসের থেকে অনেক দূরে আছে তার পিকে হচ্ছে 10.8। তার মানে এটা হচ্ছে লেস অ্যাসিডিক, এটা মোর অ্যাসিডিক, হুইচ মিনস যে এর যখন NH2 হবে তখন সেটা হচ্ছে মোর বেসিক কম্পেয়ার টু এটা যখন NH2 হবে। এবং তাই হওয়ার কথা, কারণ আমরা জানি CO2 মাইনাসের কাছে থাকলে যখন এই NH2 থাকবে তখন এই NH2 কে প্রোটনেট করাটা ডিফিকাল্ট, কারণ NH2 প্রোটনেট হয়ে যখন প্লাস হবে তার সলভেশনে প্রবলেম হবে। যদি উল্টে এখানে যদি NH2 থাকে তাহলে তখন কিন্তু এর প্রোটনেশন ইজ রিয়েলি ইজি, কারণ CO2 মাইনাস অনেক দূরে আছে, এর সলভেশন মাচ মোর এফেক্টিভ হবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যদি তুমি গ্লাইসিনের কথা ভাবো যে এখানে CO2H, এখানে NH2, এখানে NH2, যদি এই ম্যাজেন্টা কালারের এমন অ্যামিন এইটা যদি মোর বেসিক হয় কম্পেয়ার টু দ্য ব্লু অ্যামিন, তাহলে তার জুইটারানিক ফর্মে এইটা NH3 প্লাস হিসেবে থাকবে এবং এইটা CO2 মাইনাস হিসেবে থাকবে। বোঝা গেল নিশ্চয়ই ব্যাপারটা, যে ডিস্টাল অ্যামিনো গ্রুপটা প্রোটনেটেড অবস্থায় থাকবে, বিকজ তার প্রোটনেশনের ফলে যে সলভেশন হবে সেই সলভেশন উইল বি লাইক মোর এফেক্টিভ কম্পেয়ার টু দ্য সলভেশন অফ দ্য ব্লু NH2। এরপর যেটা আছে সেটা হচ্ছে আইসোইলেকট্রিক পয়েন্ট। ডিফারেন্ট ফর্মে অ্যামাইনো অ্যাসিডরা এক্সিস্ট করতে পারে ডিপেন্ডিং আপন দ্য পিএইচ অফ দ্য মিডিয়াম এবং তাদের যে ডিফারেন্ট সেন্টারগুলো রয়েছে তাদের পিকে ভ্যালুর উপরে। যখন তুমি খুব লো পিএইচ নিয়েছো, যখন লেস দেন 1, তখন অ্যামিনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচার যদি এরকম হয় তখন এভরিথিং ইজ প্রোটনেটেড। CO2H ইজ প্রোটনেটেড, মানে CO2 মাইনাস ইজ প্রোটনেটেড অ্যাজ CO2H, NH2 ইজ প্রোটনেটেড অ্যাজ NH3 প্লাস। আবার যখন পিএইচ অনেক উপরে তুলে দিয়েছো তখন সেই CO2H টা CO2 মাইনাস ফর্মে থাকবে এবং NH2 ফর্মে থাকবে। Depending upon the pH of the medium, we therefore have this following equilibrium where you have this monocationic form. This is giving rise to a Zwitter ion, and the Zwitter ion is giving up finally the proton to give you the monoanionic form. Now, isoelectric point or isoelectric pH, এটা definition পরীক্ষায় লিখতে দেয়, that is the pH of the medium at which an amino acid or a peptide in solution has a net zero charge. That is, at this pH, the concentration of monocationic form এবং concentration of monoanionic form তাদের রেশিওটা সেম হবে। তো এই যে ইকুইলিব্রিয়ামটা, অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম, এখান থেকে আমরা অ্যাসিড ডিসোসিয়েশন ইকুইলিব্রিয়াম একটা ক্যালকুলেট করতে পারি, যেখানে দিস ইজ গিভেন বাই দ্য কনসেন্ট্রেশন অফ দিস Zwitter ion মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন অফ H প্লাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ দি মোনোক্যাটায়ন। আর এই সেকেন্ড ইকুইলিব্রিয়ামটার জন্য আমরা একটা Ka2 ডেভেলপ করতে পারি, which is concentration of this monoanionic form multiplied by concentration of H plus divided by concentration of the Zwitter ion. যদি আমরা এই দুটোকে গুণ করে দিই তাহলে এই Zwitter ionic form আর H plus Zwitter ionic form দুটো কেটে যায়, কিন্তু H plus দুটো গুণ হয়ে গিয়ে স্কোয়ার হয়ে যায়। At isoelectric point we know that there is a net zero charge, therefore this one, the concentration of the monoanionic form, and that one, the concentration of the monocationic form, they become also equal. And when they become equal, you can simplify this thing, যদি এটার সঙ্গে সমান তাহলে এটা কেটে যাবে। দ্যাট মিনস Ka1 মাল্টিপ্লাইড বাই Ka2 ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ H প্লাস দ্য স্কোয়ার। তাহলে এটাকে যদি তুমি একটু রিঅ্যারেঞ্জ করে লগ নাও এবং তারপরে সেখানে মাইনাস লগ H plus is equal to PH, minus log of Ka1 is equal to Pk1, and minus log of Ka2 is equal to Pk2, এই এক্সপ্রেশনটা দাঁড় করাও, therefore this becomes 2PHI is equal to Pk1
প্লাস pKa2। আর এই পিএইচটা যেটাতে এই ঘটনাটা ঘটেছে, মোনোক্যাটায়ন মোনোঅ্যানায়নের কনসেন্ট্রেশন সেম হয়ে গেছে, দ্যাট ইজ নাথিং বাট দি আইসোইলেক্ট্রিক পয়েন্ট। সো ইউ ক্যান replace the PHI with PI, therefore PHI or PI is equal to pK1 plus pK2 divided by 2. যেমন ফর অ্যালানিন এই জিনিসটা হবে, মোনোক্যাটায়নিক ফর্ম হচ্ছে এইটা, তার pK1 হচ্ছে 2.35, মোনোঅ্যানায়নিক ফর্মে যাওয়ার আগে তার আগে ডাইপোলার আয়ন আছে, the pK2 is 9.87. So for alanine, if you try to find out the PI for alanine, that is equal to pK1 plus pK2 divided by 2, that is 9, that is 2.35 plus 9.87 divided by 2, that is 6.11. Therefore যখন তুমি পিএইচটাকে আইসোইলেক্ট্রিক পয়েন্টের থেকে নিচে রাখছো, ধরো পিএইচটা 6 এর নিচে আছে, তখন সেটা মোস্টলি এই ফর্মে থাকবে। আর যখন তুমি পিএইচকে উপরে রাখবে, ধরো 7-8 এর কাছাকাছি আছে, তখন সেটা মোস্টলি মোনোঅ্যানায়নিক ফর্মে থাকবে। আইসোইলেক্ট্রিক পয়েন্ট যখন নিয়েছো, তখন সেখানে ডাইপোলার আর জুইটার-আয়নিক ফর্মের কনসেন্ট্রেশন হচ্ছে ম্যাক্সিমাম, আর এর কনসেন্ট্রেশন কিন্তু এক্স্যাক্টলি ইকুয়াল, দেয়ারফর ইট হ্যাজ নেট জিরো চার্জ। এবং একে যদি তুমি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখো, তাহলে ইলেকট্রিক ফিল্ডে যেহেতু এর কোনো নেট জিরো চার্জ নেই, এর কোনো দিকেই যাবে না, নাইদার ক্যাথোড নর অ্যানোড। আর যদি তুমি পিএইচটা বাড়িয়ে দাও, তাহলে তখন এটা মোনোঅ্যানায়নিক ফর্মে চলে যাবে, তখন সেটা একটা পজিটিভলি চার্জ ইলেকট্রোডের দিকে মাইগ্রেট করতে শুরু করবে। আর যদি তুমি এর পিএইচটাকে নামিয়ে দাও, পিএইচ নামিয়ে দিয়ে যদি সেটাকে মোনোক্যাটায়নে কনভার্ট করে দাও, তো তখন সেটা কিন্তু নেগেটিভ ইলেকট্রোডটার দিকে মাইগ্রেট করতে শুরু করবে। তার মানে ওই জিনিসটা যেটা ইলেকট্রিক ফোর্সের ইন্ডাকশনের ফলে যদি অ্যামাইনো অ্যাসিড কোনো একটা পার্টিকুলার ক্যাথোড বা কোনো একটা অ্যানোডের দিকে মাইগ্রেশন হয়, তাহলে তাকে আমরা বলি ইলেকট্রোফোরেসিস। তার মানে the migration under electric force that is completely gone if you are at the PI or the pH where the concentration of the dipolar ion is maximum and the concentration of the monocation and the monoanion is exactly equal. তো যেমন ধরো লাইসিনের ক্ষেত্রে আমরা যদি সব কিছুকে প্রোটোনেট করে দিই, তাহলে we have this one, যেটা ডাইক্যাটায়নিক ফর্ম, that pKa1 is 2.16. The monocationic form is here. Okay, we have the monocationic form is here because it is monocation, because এখানে দুটো প্লাস চার্জ আছে আর একটা মাইনাস চার্জ আছে। So this is the monocationic form where obviously this CO2H is the most acidic group that you have. So first যে প্রোটন রিলিজটা হবে সেটা হবে এই CO2H থেকে। So এর pKa1 2.16, এর pKa1 9.20, that's the monocationic form. Now you have the dipolar form existing with equilibrium with the monocationic form, and that pKa is 9.20. So এখানে dipolar ion আছে. It still has one hydrogen left that can leave the molecule to give you the monoanionic form. তো আমরা জানি যে যখন আমরা ক্যালকুলেশনটা করব, তখন আমাকে pKa1 আর এইটা অ্যাকচুয়ালি pKa2 হবে, সরি, আমাকে তখন নিতে হয় সেই পিকে গুলো যেটা মোনোক্যাটায়ন থেকে ডাইপোলার আয়ন আর ডাইপোলার থেকে মোনোঅ্যানায়ন, এই দুটো পিকে আমাকে নিতে হয়। এখানে যেহেতু কেবলমাত্র দুটো পিকে ছিল, তাই আমরা এখানে pKa1 আর pKa2 নিয়েছিলাম, কিন্তু এখানে তিনটে পিকে আছে, তাহলে আমরা কোন পিকেটা নেব? ডাইক্যাটায়ন থেকে মোনোক্যাটায়ন সেটা কিন্তু আমরা নেব না, আমরা মোনোক্যাটায়ন থেকে ডাইপোলার আয়ন আর ডাইপোলার থেকে মোনোঅ্যানায়ন, এই দুটো ফর্মের পিকে ভ্যালুগুলো নেব। অতএব আমরা এখানে নেব 9.20, 10.80 এবং সেটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে I will get 10. Therefore the isoelectric point of lysine that is in the basic region. তুমি যদি 10 এর নিচে রাখো পিএইচ, তাহলে সেটা এই ফর্মে এক্সিস্ট করবে। যদি পিএইচ অনেক নামিয়ে দাও, তাহলে সেটা ফুললি প্রোটোনেটেড হয়ে যাবে, ডাইক্যাটায়ন হয়ে যাবে। 10 এ যদি দাঁড়িয়ে থাকো, তাহলে এর কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম, তখন এর কনসেন্ট্রেশন ভিজাভি এর কনসেন্ট্রেশন এক্স্যাক্টলি ইকুয়াল এবং এটা প্রায় নেই। এবং যখন তুমি 10 এর উপরে উঠে গেছো, তখন এর কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে যত পিএইচ তুমি বাড়াবে। ফর অ্যাসপার্টিক অ্যাসিড, the additional CO2H isoelectric point সেটা অ্যাসিডিক রেঞ্জে যাবে, সেটা 2.94, এবং যেহেতু এই NH3+ এর সঙ্গে কাছে যে CO2H গ্রুপটা আছে সেটার অ্যাসিডিটি NH3+ এর -I এফেক্টের জন্য বেশি কম্পেয়ার টু দিস CO2H, তাহলে যখন আমি আয়োনাইজ করব, তার জুইটার-আয়নিক ফর্মটাকে আঁকার সময় আমরা এই CO2Hটাকে আয়োনাইজ করে এটাকে CO2- রাখবো এবং এটাকে NH3+ করবো। ফাইনালি আমাদের দুটো সিনথেসিস আছে, অ্যাসিড বেস কেমিস্ট্রি পড়ার পর দুটো সিনথেসিস আছে, খুব মানে কাটাছেঁড়া করে তৈরি করা সিলেবাস, খুব খাপছাড়াভাবে এই জিনিসটাকে প্রেজেন্ট করা ছাড়া আমাদের উপায় নেই। অনেক কিছু আছে কিন্তু সেগুলো সিলেবাসে নেই, সেগুলো বলে লাভ নেই। আমরা দুটো সিনথেসিস পড়বো, একটা হচ্ছে স্ট্রেকার সিনথেসিস, যেটা অ্যাডলফ স্ট্রেকারের তৈরি করা। সেখানে অ্যালডিহাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সায়ানাইড মিশিয়ে হিট করে আলফা অ্যামিনো নাইট্রাইল তৈরি করা হয়, এবং এই আলফা অ্যামিনো নাইট্রাইলকে অ্যাসিডিক কন্ডিশনে হাইড্রোলিসিস করে সায়ানাইড থেকে CO2H বানিয়ে আলফা অ্যামাইনো অ্যাসিড বানানো হয়। এখানে অ্যালানিন সিনথেসিসটা আমাদের পড়তে হবে। অ্যালানিন মানে হচ্ছে এখানটায় CH3 থাকবে,
তাহলে এই নাইট্রোজেনটা আসবে আমার অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে, এই CO2H ঢুকছে সায়ানো থেকে, তার মানে এই সায়ানো থেকে, তার মানে আমার অ্যালডিহাইড স্টেজে এই দুটো কার্বন লাগবে, অ্যালডিহাইড, তার মানে আমাকে নিতে হবে CH3CHO অর্থাৎ অ্যাসিটালডিহাইড। তাহলে প্রথমে এর সাথে রিয়াকশন করে আলফা অ্যামিনো নাইট্রাইল বানিয়ে নাও, তারপরে হাইড্রোলিসিস করো সায়ানোকে, যেহেতু সায়ানাইডের হাইড্রোলিসিস ইজ ডান আন্ডার concentrated acid, therefore this NH2 will actually exist as NH3+, তাহলে এটাকে যদি আমাকে ফাইনালি ফ্রি করতে হয় তাহলে আমাকে একটা কোনো বেস দিয়ে ট্রিট করতে হবে, নিউট্রালাইজ করতে হবে এই অ্যামোনিয়াম সল্টকে, এবং তখন আমরা অ্যালানিন পাবো। এটা কাইরাল কম্পাউন্ড, তাহলে এটা যখন আমরা সিনথেসিস করছি, যেহেতু আমরা কোথাও কোনো কাইরালিটি রাখিনি, আমরা এটাও অ্যাকাইরাল, এটাও অ্যাকাইরাল, এটাও অ্যাকাইরাল, এভরিথিং দ্যাট উই হ্যাভ ইউজ ইজ অ্যাকাইরাল, তাহলে এখানে দুটো এনানসিওমারই তৈরি হবে, অর্থাৎ ডি এবং এল দুটো এনানসিওমারই তৈরি হবে, এবং আমরা এটাকে একটা রেসিমিক মিক্সচার হিসেবে পাবো। এবং এটা অবভিয়াসলি আমরা এই ফর্মে এঁকেছি, এটা প্রবাবলি জুইটারানিক ফর্মে এক্সিস্ট করবে। আরেকটা মেথড হচ্ছে গ্যাব্রিয়েলের থ্যালিমাইড সিনথেসিস, যেটা সিগমুন্ড গ্যাব্রিয়েলের ডেভেলপ করা। তো in this case you take thaliamide. The hydrogen of thaliamide is highly acidic because of the carbonyl groups adjacent to it, তাদের ইলেকট্রন উইথড্রয়িং ইনফ্লুয়েন্সের জন্য এই হাইড্রোজেনটা অ্যাসিডিক। ইথানলিক কেওএইচ দিয়ে এটাকে পটাশিও থ্যালিমাইডে কনভার্ট করো, দেন ইউ ট্রিট দ্যাট থিং উইথ আলফা ক্লোরো এস্টার। এই কার্বনটা আলফা, এটা একটা এস্টার, আলফা ক্লোরো এস্টার। এটাকে কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আমরা ট্রিট করতে পারবো না, কারণ এখানে নাইট্রোজেনের মাথায় মাইনাস আছে। এখানে যদি আর প্রাইমের বদলে হাইড্রোজেন থাকে তাহলে কিন্তু আমাদের একটা অ্যাসিড বেস রিয়াকশন হয়ে যাবে, therefore we will not be able to access the desired target molecule, but obviously thaliamide will be regenerated আর এটা corresponding carboxylate salt হয়ে যাবে। সেটা যাতে না হয় সেই জন্য এখানটায় একটা এস্টার দিয়ে এই হাইড্রোজেনটাকে প্রোটেক্ট করে রাখা হয়েছে, যাতে এখানে হাইড্রোজেনটা না থাকে এবং আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনটা পাই, অর্থাৎ এখানে একটা SN2 রিয়াকশন হবে যেখানে আলফা পজিশনে থাকা ক্লোরিনটা ডিসপ্লেসড হবে এবং আমরা এই ধরনের একটা জিনিস পাবো। এইগুলোকে যদি হাইড্রোলিসিস করে দিতে পারি, অ্যামাইডের হাইড্রোলিসিস, যেটা আমরা কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ পড়ার সময় পড়েছিলাম, এবং আমরা থ্যালিমাইড দিয়ে সিনথেসিসও দেখেছি, এটাও আমাদের অ্যামিনের সঙ্গে পড়া আছে। তো থ্যালিমাইড কে যদি হাইড্রোলিসিস করা যায় তাহলে এখান থেকে অ্যামিন লিবারেট করে, তাহলে আমরা আলফা অ্যামাইনো অ্যাসিড পেতে পারি, প্রোভাইডেড, তার মানে যদি আমার কাছে এই আলফা হ্যালো এস্টার এই জিনিসটা যদি থাকে তাহলে আমরা করেসপন্ডিং অ্যামাইনো অ্যাসিডটা ডেভেলপ করতে পারি, যেখানে নাইট্রোজেনটা সাপ্লাই করবে থ্যালিমাইড নিজে। তো এবার আমাকে বলেছে গ্লাইসিন বানানো। তো গ্লাইসিন বানানোর জন্য আমার অবভিয়াসলি অ্যাসিডিক অ্যাসিডের ইথাইল এস্টার লাগবে, যার আলফা পজিশনে ক্লোরো গ্রুপ রয়েছে, তার মানে আলফা ক্লোরো ইথাইল অ্যাসিটেট বা ইথাইল 2 ক্লোরো অ্যাসিটেট। সো we can use the thaliamide, take ethanolic KOH, react the resulting potassio thaliamide with ethyl 2-chloroacetate, which gives rise to the substituted thaliamide, and then we hydrolyze of the amide and the ester and to access the glycine. যদি আমাদেরকে গ্লাইসিন বানাতে বলে স্ট্রেকার সিনথেসিসে, তাহলে আমাদের অ্যাসিটালডিহাইড ইউজ করলে হবে না, সেক্ষেত্রে আমাদের ফর্মালডিহাইড ইউজ করতে হবে। আর যদি বলে যে অ্যালানিন তৈরি করো গ্যাব্রিয়েল মেথডে, তখন আমাদের এই জায়গাটাতে একটা মিথাইল লাগবে, কারণ ইন দ্যাট কেস উই উইল বি এন্ডিং আপ উইথ দিস CH3 হিয়ার অ্যান্ড ইভেনচুয়ালি দিস CH3 উইল বি হিয়ার, সো দ্যাট গ্লাইসিন উইল নাও বিকাম অ্যালানিন। সো আমাদের সিলেবাসে এইটুকুই আছে, দুটো নেম রিয়াকশন সিনথেসিসের মেনশন করে দেওয়া আছে, স্ট্রেকার এবং গ্যাব্রিয়েল, এবং এটাও মেনশন করে দেওয়া আছে যে অ্যালানিন এবং গ্লাইসিনের বাইরে আর কিছু সিনথেসিস করতে দেওয়া যাবে না। এছাড়া রয়েছে অ্যাসিড বেস প্রপার্টি এবং প্রিলিমিনারি ইন্ট্রোডাকশন, জুইটারানিক ফর্ম, আইসোইলেকট্রিক পয়েন্ট, এবং ইলেকট্রোফোরেসিসের যেটা ছোট্ট শর্ট নোট যদি ওখান থেকে দেয় কখনো দিতে পারে। সো আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য কনসেপ্টস দ্যাট আই হ্যাভ অ্যাড্রেসড হিয়ার, and I thank you for your patience, and I will be seeing you in the next one.